নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আর তাই আকাশে প্রায় 1.5 ঘন্টা আজ চক্কর কাটল মুখ্যমন্ত্রীর বিমান। রাজনৈতিক প্রচার সেরে আজ অন্ডাল থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এতটাই ঝড় বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টি কলকাতায় যে নামতে সমস্যা হয়। অন্ডাল থেকে বিকেল 3:39 রওনা দিয়ে কলকাতায় বিকেল 3:55 নামার কথা ছিল মুখ্যমন্ত্রীর বিমানে, কিন্তু প্রবল ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, যার জেরে বিমান অবতরণ করতে পারেনি। আকাশে প্রায় 1.5 ঘন্টা ধরে চক্কর কাটার পর অবশেষে দুর্যোগ কাটিয়ে বিকেল 5:19 অবতরণ করে মুখ্যমন্ত্রীর বিমান। আকাশে প্রায় 1.5 ঘন্টা সময় উঠতে থাকে। বিভিন্ন রুট দিয়ে বিমান নামানোর চেষ্টা করেন পাইলট, কিন্তু প্রবল দুর্যোগ, যার জেরে এটিসি সমস্ত বিমান ওঠানামা বন্ধ করে দেয় এবং মুখ্যমন্ত্রীর বিমানও নামতে পারেনি। শেষমেশ দুর্যোগ কাটিয়ে 5:19 নাগাদ অবতরণ মুখ্যমন্ত্রীর বিমানের। এবং সেই সময় ঠিক কি ছিল, ট্র্যাকারে কি ধরা পড়লো, কোথায় কোথায় কোন কোন আকাশে উঠছিল সেই সময় মুখ্যমন্ত্রীর বিমান, দেখুন। যে এই নিয়ে ফোর্থ টাইম কিন্তু এই একই জায়গায় ফ্যালকন 2000 এই মুখ্যমন্ত্রীর বিমান যা চক্কর কাটছে এভাবেই আকাশপথে। যেভাবে শিলাবৃষ্টি শুরু হয়েছিল 3:55 বিমান অবতরণের কথা ছিল, এক্স্যাক্ট লোকেশন এটা, কিন্তু আন্দুল হয়ে, রায়পুর হয়ে, রাজপুর, সোনারপুর এলাকা দিয়ে প্রায় 4 বার এই বিমান ঠিক এভাবেই চক্কর কেটেছে। এবং এই মুহূর্তে এক্স্যাক্ট লোকেশন ঠিক এটা। এবং এই যে 4 বার বলছি কেন, এই একই জায়গা যদি দেখো, 1 বার, 2 বার, 3 বার, 4 বার কিন্তু এই একই পথ দিয়ে যাচ্ছে। এই মহেশতলা এলাকা, সরসুনা কলেজ এবং এই দিকে রসপুঞ্জ, ঠিক এই জায়গা দিয়েই কিন্তু বিমান ইতিমধ্যেই এক্স্যাক্ট লোকেশন। প্রবল ঝড় ঝঞ্ঝা, শিলাবৃষ্টি, ঝড়, যে সময় বিমান অবতরণ করানো যাচ্ছে না, পাইলটরা তখন ঠিক কি করেন আমরা কথা বলেছিলাম এই নিয়ে পাইলট শুভাগত জোয়ারদারের সঙ্গে, শুনুন। এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। যদি কখনো হঠাৎ বৃষ্টি আসে বা ল্যান্ডিং পসিবল না হয়, তাহলে এয়ারক্রাফটকে আমরা ডেফিনেটলি সেই ব্যাড ওয়েদার সিচুয়েশনটা আসতে দিই, ওখানে অপেক্ষা করা হয়। বৃষ্টিটা কমে গেলে তারপরে যখন ওয়েদার কন্ট্রোলের মধ্যে আসে ততক্ষণে আমরা ওখানে এসে ল্যান্ড করি। এটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, এর জন্য আলাদা রিজার্ভ থাকে, ফিউল থাকে। আর যদি তার মধ্যে দেখা যায় যে বৃষ্টি কমছে না বা রানওয়ে কন্ডিশন সুটেবল নয়, তাহলে অন্য জায়গাতে ডাইভার্ট করতে হয়। যদি আগে থেকে এটা জানা থাকে যে ওখানে ব্যাড ওয়েদারের সম্ভাবনা আছে, সেভাবে পাইলটরা রিজার্ভ ফিউল বলা হয়, সেই রিজার্ভ ফিউল নিয়ে চলেন, কোল্ড ফিউল যেটাকে বলা হয়। জেনারেলি ডিপেন্ড করে টাইপ অফ এয়ারক্রাফটের উপরে, কি ধরনের এয়ারক্রাফট। বাট জেনারেলি 15 মিনিট থেকে আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা দেখা যায় যে হোল্ড করার থাকে। প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া, আকাশে 1.5 ঘন্টা ধরে চক্কর কাটলো মুখ্যমন্ত্রীর বিমান। আর এখানেই এটিসির ভূমিকায় প্রশ্ন উঠছে, কেন আগে ঝড়ঝঞ্ঝার খবর জানানো হয়নি? অন্ডাল কলকাতা মাত্র আধ ঘন্টা আকাশপথের দূরত্ব, আগে থেকে সতর্ক করা হলে বিমান বিপত্তি হতোই না। এটিসি ক্লিয়ারেন্স দেওয়া নিয়েও প্রশ্ন উঠছে। কথা বলবো আবির, আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, প্রায় 1.5 ঘন্টার উৎকণ্ঠা এবং শেষে সেফ ল্যান্ডিং, কিন্তু এটিসির ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে গেল আজ। কেন সতর্ক করা হয়নি? রাজ্যের তরফে এটিসির কাছে কি কিছু জানতে চাওয়া হয়েছে? প্রথম বিষয় হচ্ছে যে কোনো উড়ান কোন পথে যাবেন, তিনি কোন উচ্চতাতে থাকবেন, কোন উচ্চতা থেকে কোন উচ্চতা এসে নামবেন এবং তার যাত্রাপথে তিনি কি কি পরিস্থিতি দেখবেন, অন্তত আবহাওয়া সংক্রান্ত বিষয়, তার সমস্তটাই হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে গাইড করা হয় পাইলটকে। এবং এখানে যে দূরত্ব তিনি অতিক্রম করেছেন, মাত্র 21 মিনিটের দূরত্ব পথ থাকে অন্ডাল থেকে কলকাতা বিমানবন্দরের আকাশপথে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অন্ডাল এবং কলকাতা এডিসির যারা রয়েছেন, মূলত এটি কলকাতা এডিসির তরফ থেকেই এই আকাশপথের দূরত্বের মধ্যে যে সমস্ত বিমানগুলি রয়েছে তাদেরকে জানানো হয়। যে সময়ের মধ্যে বিমানটি অন্ডাল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়, তার কিছুক্ষণের মধ্যেই কলকাতার আকাশে পৌঁছানোর পরেই এই পরিস্থিতির শিকার হতে হয়।
এক্ষেত্রে দাঁড়িয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের আগে থেকেই অ্যালার্ট করা উচিত ছিল পাইলটকে, যেখানকার আবহাওয়া পরিস্থিতি এরকম রয়েছে এবং এই পরিস্থিতির কারণে বিমানের সময় যদি কিছুটা তারা পিছিয়ে দিতে পারতো সেটা তারা দেখতে পারতো। এক্ষেত্রে দাঁড়িয়ে অনেক পাইলটরা বলছেন যে তাদের কাছে ওয়েদার অ্যালার্ট আগে থেকে দেওয়ার পরই তার আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে যে নির্দেশ পাঠাচ্ছিল সেই নির্দেশের ক্ষেত্রে যদি এই ধরনের পরিস্থিতির কথা বলতো তাহলে 3 বার ধরে গো অ্যারাউন্ড করতে হতো না বিমানকে এবং প্রায় 1.5 ঘন্টা সময় ধরে পর তাকে অবতরণ করতে হতো না। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং কেন এয়ার ট্রাফিক কন্ট্রোল যথাযথভাবে পাইলটদেরকে আদৌ সেই তথ্য পাঠিয়েছিলেন কিনা আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য যে 20 মিনিটের একটা সমস্যা সেখানে তৈরি হয়েছিল, যার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং সূত্রের খবর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারাও একটা রিপোর্ট সংগ্রহ করছে। যেহেতু মুখ্যমন্ত্রী অনবোর্ড ছিলেন, তিনি ভিভিআইপি, তাহলে স্বাভাবিকভাবেই তার বিমান যদি এতক্ষণ ধরে কলকাতার কাছে গো অ্যারাউন্ড হয়, যদি নামতে না পারেন, অনেকটা পরে সময় পরে গিয়ে তিনি নামেন, তাহলে স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি সম্পর্কে রিপোর্ট সংগ্রহ করা হবে। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম আবহাওয়াবিদ রামকৃষ্ণ দত্তের সঙ্গে। শুনুন। মেট্রোলজিক্যাল অফিস অন্ডাল এয়ারপোর্টেও আছে, কলকাতা বিমানবন্দরেও আছে, আর 2 জায়গার অবজারভেশনে সব্বার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে 1 ঘন্টা আগে বলে দেওয়া হয় যে কোথায় কী সিনারিও এবং কলকাতায় কি হতে চলেছে। সুতরাং থান্ডারস্টর্ম যদি একবার বলে দেওয়া হয় তখন কিন্তু সবাই অ্যালার্ট হয়ে যায় যে এর নানা রকম বিপত্তি আছে। তো এই বিপত্তিটা পাইলটরাও জানেন, এটিসি যেটাকে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এনারাও জানেন, আর এদের কাছে সম্পূর্ণ সব জায়গার ইনফরমেশান এসে থাকে। সেই বেসিসেই পাইলটদের ইনস্ট্রাকশন করেন যে প্লেনটাকে নামানো যাবে কি ওঠানো যাবে না। সেক্ষেত্রে আমার মনে হয় কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে যে 3 জন পার্টি বললাম, একটা হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, 2 নম্বর হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, আর 3 নম্বর হচ্ছে পাইলট। এই 3-এর কোনো এক জায়গায় হয়তো মিসকমিউনিকেশন হয়েছে। এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে বিভ্রাট হয়েছে, দেখুন। বারাণসী থেকে কলকাতা ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে হঠাৎই এক ধাক্কায় 5000 মিটার নিচে নেমে যায় তার বিমান। মুখ্যমন্ত্রী দাবি করেন তার বিমানের সামনে অন্য একটি বিমান চলে এসেছিল, আর 10 সেকেন্ড দেরি হলেই দুর্ঘটনা ঘটে যেত। এই নিয়ে রিপোর্ট তলব করে ডিজিসিএ। কেন্দ্রের কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। পাটনা থেকে কলকাতা ফেরার সময় বিপত্তি। কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি না মেলায় প্রায় 30 মিনিট আকাশ চক্কর কাটে বিমান। বিমানে তখন জ্বালানি কম। এই ঘটনায় কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছিল। ভবানীপুরে নতুন করে রিটার্নিং অফিসার রিক্রুট করতে চায় নির্বাচন কমিশন। নতুন করে ভবানীপুরের রিটার্নিং অফিসার নিয়োগ মুখ্য সচিবের কাছে, তাই নামের তালিকা চাইল কমিশন। 3 জনের নামের তালিকা চেয়েছে কমিশন। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, এর আগে ভবানীপুরে নন্দীগ্রামের বিডিওকে রিটার্নিং অফিসার করায় তৃণমূল কংগ্রেস তারা নির্বাচন কমিশনে আপত্তি জানিয়ে চিঠি লিখেছিল এবং এরপর এই যে 3 জনের নামের তালিকা চাইলো কমিশন, নতুন করে রিটার্নিং অফিসার করতে চাইছে, এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অবশ্যই তাৎপর্যপূর্ণ, তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুরের নয়া রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে সরব হয়েছিলেন। নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে রাজ্যে বিধানসভা ভোটের আগে, জানিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের তরফে গত 24 তারিখে রাজ্যের দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দেওয়া হয় যে নন্দীগ্রামের বিডিও পদে তিনি ছিলেন, কোন সময়সীমায় ছিলেন সেটিও বিস্তারিত উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছিল দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।
তারপরেই রাজ্যের মুখ্য সচিব দুশওয়ান নারিয়ালাকে চিঠি লিখে আজ বিকেল 5টার মধ্যেই নামের তালিকা চাওয়া হয়েছিল বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে এবং 3 জনের নামের তালিকা চাইলেও সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি রাজ্যে যত আইএএস বা আইপিএসদের রদবদল হয়েছে কোনো ক্ষেত্রে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন কোনো নামের তালিকা চায়নি, 3 জনের নামের তালিকা চায়নি। এই প্রথম কোনো কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বদলির ক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিবের থেকেই 3 জনের প্যানেল চাইল জাতীয় নির্বাচন কমিশন, যাকেও যথেষ্টই প্রশাসনিকভাবে তাৎপর্যপূর্ণ হিসাবেই ধরা হচ্ছে। তার কারণ নির্বাচন কমিশনের তরফেই যে অফিসারকে ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছে তাকেই এবার সরাতে চাইল নির্বাচন কমিশন। আর সেই কারণেই এবার রাজ্যের ওপর আস্থা রাখতে হলো জাতীয় নির্বাচন কমিশনকে, আর রাজ্যের থেকেই 3 জন অফিসারের নাম চাইল জাতীয় নির্বাচন কমিশন, যার মধ্যে থেকে একজনকে নিয়োগ করবে কমিশন। এবারে কেন রাজ্যের থেকে নামের তালিকা চাইলো? নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, যেহেতু একজন অফিসার নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে, আগামী দিনও যাতে জাতীয় নির্বাচন কমিশনে সরাসরি নিয়োগ নিয়ে কোনো অভিযোগ না ওঠে, তার জন্য রাজ্যের পাঠানো 3 জনের নামের থেকে একজনকে নিয়োগ করবে নির্বাচন কমিশন। অর্থাৎ এক্ষেত্রে আগামী দিনে ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে আবারও যাতে কোনো রকম অভিযোগ না ওঠে, তার জন্য রাজ্যের ঘাড়েই ঠেলে দিল গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশন। এবারে রাজ্য নাম পাঠাবে, তার নিরিখে ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারকে ফের নিয়োগ করবে নির্বাচন কমিশন। ফলে তো প্রশাসনিকভাবে ও রাজনৈতিকভাবেও এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। ধন্যবাদ সোমরাজ। এর আগে ভবানীপুর সহ 73 জন আরও বদল হয়েছে। মধ্যরাতে রিটার্নিং অফিসার বদল কমিশনের পদক্ষেপে সপ্তমে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। সালের অগস্ট থেকে 2021 ফেব্রুয়ারি পর্যন্ত নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও ছিলেন সুরজিৎ রায়। তাকে এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার করল কমিশন। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। 21 ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ভোটে জেতেন আর 21 ফের ডাবল সেঞ্চুরি করে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে ভবানীপুর আসন থেকে তিনি রেকর্ড ভোটে জেতেন। এবারও তিনি ভবানীপুর থেকেই লড়ছেন। বিজেপি দাঁড় করিয়েছে শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। গত 18 মার্চ কলকাতার 2 ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বদল করে নির্বাচন কমিশন। কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার করা হয় স্মিতা পান্ডেকে। স্মিতা পান্ডেকে 2021 সালে ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে নিয়োগ করেছিল কমিশন। সেবার নন্দীগ্রামে ভোট গণনায় জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার অভিযোগ, ইচ্ছে করে নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে পাঠানো হয়েছে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। নিউজ 18 বাংলা। আমার এই সাফল্য